আচ্ছা, আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়ের ভর শক্তি সম্পর্কে জানব। আচ্ছা, ভর শক্তির উপরেও আমাদের এই যে আপেক্ষিকতার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কিন্তু ভর শক্তির উপরে, ভর শক্তির যে সম্পর্কটা আছে সেটার উপরে ডিপেন্ড করে। ভর শক্তির সম্পর্ক বলতে এটাকে বোঝাচ্ছে, আমাদের একটা সূত্র সম্পর্কে আমরা জানি যে ই ইকুয়ালস টু কত চলে আসে, এমসি স্কোয়ার। এমসি স্কোয়ার ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। ঠিক আছে, কোনো একটা বস্তুর ভর যদি ই হয়ে থাকে, তাহলে তার সাথে আমি আলোর বেগের বর্গ করে গুণ করে দিব, তাহলে আমি ওই বস্তুটার মধ্যে কতটুকু পরিমাণ শক্তি এক্সিস্ট করতেছে সেই শক্তির পরিমাণটা জেনে যাব। কিন্তু বস্তুটা যদি গতিশীল হয়, সেই ক্ষেত্রে ওর সূত্রটা কীরকম আসবে সেটা আমরা দেখি। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। আচ্ছা, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। আচ্ছা, এখানে এম নট হচ্ছে বস্তুটা যখন স্থির থাকবে, সাপোজলি ই প্রাইম ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার, তাহলে যখন বস্তুটা স্থির থাকবে তাহলে তখন তার মধ্যে কতটুকু শক্তি এক্সিস্ট করতেছে, এতটুকু পরিমাণে শক্তি এক্সিস্ট করতেছে। কিন্তু যখন বস্তুটা গতিশীল অবস্থায় থাকবে, যখন সে গতিশীল অবস্থায় চলে যাবে, তখন তার শক্তির পরিবর্তনটা হবে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এখানে এম সি স্কোয়ার বলতে গতিশীল অবস্থায় বস্তুটার কতটুকু ভর আমরা মেজার করতে পারি। এই যে প্রিভিয়াসে আমি দেখাইছি যে বস্তুটা যে কোনো বেগে যদি গতিশীল থাকে, তাহলে দেখা যাচ্ছে যে তার মধ্যে কতটুকু আপেক্ষিক পরিমাণ, কতটুকু ভর আমরা মেজার করতে পারি, সেই সূত্রটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাইছি। এখন ওই সূত্র অনুসারে এখানে এমটা আগে বের করে নিতে হবে যে গতিশীল অবস্থায় বস্তুর ভর কত, আর এখানে স্থির অবস্থায় বস্তুর ভর হচ্ছে এম নট। দুইটার সাথে সি স্কোয়ার গুণ করে মাইনাস করে দিব, তাহলে বর্তমানে বস্তুর মধ্যে কতটুকু শক্তি এক্সিস্ট করতেছে সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, পারমাণবিক ভর একক। এখন পারমাণবিক ভর একক বলতে এক্স্যাক্টলি কী বোঝাচ্ছে, যে একটি পরমাণুর ভর খুব নগণ্য, তাই পরমাণুর প্রকৃতি ভর বিবেচনা করা হয় না। নিউক্লিয়ার বিজ্ঞানে ভরের প্রচলিত একক হচ্ছে পারমাণবিক ভর একক বা AMU। পারমাণবিক ভর একক বা AMU। আচ্ছা, AMU কীভাবে আসছে? অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, আমাদের যেহেতু একটা পরমাণুর ভরটা খুব নগণ্য, সেই জন্য এটাকে আমাকে ধরা হয়েছে 1 AMU। 1 AMU ইকুয়ালস টু 1.663777 ইন্টু 10⁻⁻27 এত কি কেজি। ঠিক আছে, এত কেজি। 1 AMU ইকুয়ালস টু আমাদের যে কোনো পরমাণুর যে ভরটা, সেই ভরটাকে AMU অনুসারে প্রকাশ করা হয়। সেই AMU ইকুয়ালস টু হচ্ছে 1.6637 ইন্টু 10⁻⁻27। এটা আরেকটু স্পেসিফিক করে যদি আমি বলি, যদি বলা হয় কোনো একটা পরমাণুর ভর হচ্ছে যে 10 AMU, তাহলে 10 AMU ইকুয়ালস টু কত? 10 AMU ইকুয়ালস টু 10 ইন্টু এত কেজি। আমরা তাহলে ওইটা খুব সহজেই মেজার করে নিতে পারবো। আচ্ছা, এখন এর যে তুল্য শক্তিটা আছে, তার মানে হচ্ছে 1 AMU, এটার তুল্য শক্তিটা এক্স্যাক্টলি কত সেটা এখন আমরা দেখব। আচ্ছা, তুল্য শক্তিটা কত চলে আসে, এখানে কেজি এর সাথে, তার মানে এটা হচ্ছে এম এর সাথে আমি যদি সি স্কোয়ার গুণ করে দিই, তার মানে এখানে আসতেছে 1.66377 ইন্টু 10⁻⁻27 ইন্টু আমাদের আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ এত স্কোয়ার। আচ্ছা, এখন আমরা ডিভাইডেড বাই দিয়ে এইটুকু অংশ হচ্ছে জুলে চলে আসছে, তার মানে 1 AMU, এই যে ভরটা আছে সেই ভরটাকে আমি যখন শক্তিতে কনভার্ট করতে যাব, সেই শক্তিটা আমার কি চলে আসবে, সেই শক্তিটা এতটুকু চলে আসবে, এইটুকু হচ্ছে জুলে। তো জুল ডিভাইডেড বাই, আমরা যদি এই যে জুল ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19, মানে আমি যদি এই এত কুলম চার্জ, আমরা ইলেকট্রনের চার্জটাকে যদি ভাগ করে দিই, জুল পার কুলম ইকুয়ালস টু আমরা কত জানি, ইলেকট্রন ভোল্ট জানি, তার মানে হচ্ছে 933.3 ইন্টু 10⁻⁻
6 এত ইলেকট্রন ভোল্ট চলে আসে। আমরা আগেই জানি যে জুল পার কুলম্ব ইকুয়ালস টু আমাদের কত চলে আসছে, ইলেকট্রন ভোল্ট চলে আসে। আচ্ছা, এখন আমি যদি 10⁶ দিয়ে ভাগ করি তাহলে 933.3 এত কি মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে আমি 10⁶ দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে এটা চলে আসে, এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্টে আমাদের চলে আসছে। তাহলে 1 AMU শক্তিকে 1 AMU ভরকে আমরা যখন শক্তিতে কনভার্ট করব আমি এতটুকু পরিমাণ শক্তি পেয়ে যাব। আচ্ছা, আমি 2 নম্বরটা দেখি যে একটি ইলেকট্রন নিশ্চল ভর তার দেওয়া আছে, তারপরে হচ্ছে আলোর দ্রুতি 90% দ্রুতিতে ওই ইলেকট্রনটা চলে। তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ইলেকট্রনের গতিশক্তি কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমি শক্তিটা কি, শক্তিটা হচ্ছে E=mc² মাইনাস m0c²। এটা হচ্ছে একটা বস্তু যদি গতিশীল থাকে সেই গতিশীল অবস্থায় ওর মধ্যে কতটুকু শক্তি এক্সিস্ট করতেছে সেইটা হচ্ছে, বা ওর গতিশক্তিটা কত, এই গতিশক্তির পরিমাণটা হচ্ছে এটা। আচ্ছা, আমি m0টা জানি কারণ ইলেকট্রনের ভরটা এখানে দিয়ে দেওয়া আছে, বাট আমরা কিন্তু m এর মানটা জানি না। মানে গতিশীল অবস্থায় আছে তার মানে ওর আপেক্ষিক ভরটা, মানে ওর ভরটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপেক্ষিকভাবে। তো সেই চেঞ্জিংটা কত আসে সেটা ফার্স্ট অফ অল আমরা বের করি। m= আমাদের কত চলে আসতেছে m0, তারপরে √1 - v² ডিভাইডেড বাই c², এটা। আচ্ছা, তাহলে m0 মান কিন্তু আমি জানি, m0 মান কত, 1.9 × 10⁻31, আর এখানে আমার দেওয়া আছে 1 - v², তার মানে হচ্ছে 90% বেগে, মানে আলোর বেগে 90% বেগে চলে, তার মানে হচ্ছে 0.9c ডিভাইডেড বাই c এত কী করে দিব, হোল স্কোয়ার করে দিব। আচ্ছা, টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 2.09 × 10⁻30 এত কেজি চলে আসে। তাহলে m এর মানটা আমরা পেয়ে গেলাম। সেই m এর মানটা এখন এটার মধ্যে আমি বসিয়ে দেব। তাহলে E = m আর দুটো থেকে আমি c² কমন নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে m থেকে m0 এর মানটা আমি কি করে দিব, মাইনাস করে দিব। m থেকে m0 এর মানটা মাইনাস করলে 2.09 × 10⁻30 মাইনাস 9.11 × 10⁻31 × 3 × 10⁸ এত স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যখন আমরা ক্যালকুলেশন করলাম আমাদের আসছে হচ্ছে 1.062 × 10⁻13 এত জুল। ঠিক আছে, তাহলে তার গতিশীল একটা বস্তু যখন গতিশীল থাকে তাহলে তার গতিশক্তিটা এভাবে করে আমরা মেজার করতে পারি। আচ্ছা, এরপরে দেখি যে আমাদের 3-এর কতে যেটা বলা আছে যে 1.6 × 10⁻6 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। ইলেকট্রনের ভর কত সেটা জানতে চেয়েছে, তার মানে আমি এত গতিশক্তি বিশিষ্ট, তার মানে সূত্রটা হচ্ছে E = mc² মাইনাস m0c²। তাহলে E এর মানটা কিন্তু আমাদের বলে দিয়েছে 1.6 × 10⁻6 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু আমাদের m এর মানটা এখান থেকে মেজার করতে বলেছে যে গতিসম্পন্ন ইলেকট্রনের ভর কত, তার মানে আমাদের m এর মানটা এখান থেকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, m এর মানটা যদি নির্ণয় করে আমরা হচ্ছে m - m0 এত কি লিখে দিব, c² লিখে দিব। তো ইলেকট্রন ভোল্টকে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করতে হবে। এর জন্য 1.6 × 10⁻19 দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের ইলেকট্রন ভোল্টটা জুলে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে m মাইনাস আমাদের কত চলে আসলো, m0, এটার মানগুলো আমরা পরে বসাই, আর এখানে হচ্ছে c²। আচ্ছা, তো দেখা যাচ্ছে আমি যখন ক্যালকুলেশন করব ক্যালকুলেশনে আমাদের মানটা এরকম আসবে 1.6
elements of 6 1.6 elements of 6 into 1.6 elements of minus 19 করে দিলাম আর ডিভাইডেড বাই 3 elements of 8 এত স্কয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে m মাইনাস m নট ইকুয়ালস টু আমাদের চলে আসতেছে 2.844 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30। তো m ইকুয়ালস টু আমরা এখান থেকে বের করব 2.844 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30, আর এখানে প্লাস, যেহেতু এমটা এখানে মাইনাস আছে এই পাশে গেলে সে প্লাস হয়ে যাবে। আচ্ছা, যখন সে প্লাস হয়ে যাবে তখন তার মানটা কত, এই এম নটের মানটা কত, একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 এত কেজি। তাহলে দুইটা যখন আমরা যোগ করব তখন আমাদের পেয়ে যাব হচ্ছে 37.54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 এত কেজি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলেছে 3-এর খতে যে 12 AMU ভরের সমতুল্য শক্তি ইলেকট্রন ভোল্ট আর মেগা ইলেকট্রন ভোল্ট, এটা আগেই দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমরা 4 নম্বরটাতে যাই, দেখি একটি বস্তুকণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। তার মানে একটা বস্তুকণার মোট শক্তি যেটা, সেটা ওর স্থির অবস্থায় শক্তির দ্বিগুণ। আচ্ছা, মোট শক্তি যেটা গতিশীল অবস্থায় মোট শক্তি হচ্ছে mc স্কয়ার ইকুয়ালস টু আমাদের কত চলে আসতেছে 2m0 c স্কয়ার। এটা আমি আরেকটু ব্রিফ করি। একটা গতিশীল অবস্থায় কোনো বস্তুর আপেক্ষিক ভর আমরা ধরে নিচ্ছি, আচ্ছা স্থির অবস্থায় কোনো বস্তুর ভর হচ্ছে m0, একটা গতিশীল অবস্থায় ওই বস্তুর আপেক্ষিক ভর আমরা ধরে নিচ্ছি হচ্ছে m। তাহলে স্থির অবস্থায় ওর মোট শক্তি হচ্ছে E0 ইকুয়ালস টু m0 c স্কয়ার, আর এখানে গতিশীল অবস্থায় ও যখন গতিশীল আছে ওর মোট শক্তির পরিমাণ হচ্ছে mc স্কয়ার। আচ্ছা, তাহলে mc স্কয়ার থেকে যখন আমরা m0 c স্কয়ার, তার মানে স্থির অবস্থার শক্তিটাকে বা ও যখন স্থির থাকে সেই শক্তিটাকে আমি যখন গতিশীল থাকে সেই মোট শক্তি থেকে যখন স্থির অবস্থার শক্তিটাকে বাদ দিচ্ছি, তাহলে আমি কি গতিশক্তিটাকে পেয়ে যাচ্ছি। তার মানে গতিশক্তিটাকে পেয়ে যাচ্ছি কিভাবে, ও গতিশীল অবস্থায় মোট যে শক্তিটা আছে ওর মধ্যে গতিশক্তিও কাজ করছে, ওর মধ্যে কিছুটা স্থিতিশক্তিও কাজ করছে। ওই সম্পূর্ণ শক্তিটা থেকে আমি যখন স্থিতিশক্তিটা বাদ দিব তখন আমাদের গতিশক্তিটা চলে আসবে। আচ্ছা, তাহলে mc স্কয়ার আমাদের বলছে মোট শক্তিটা হচ্ছে স্থিতি অবস্থায় শক্তির দ্বিগুণ। আচ্ছা, এখন আমাকে বলেছে কণার গতিটা কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে m ডিভাইডেড বাই m0 ইকুয়ালস টু আমাদের কত চলে আসছে 2 চলে আসছে। আচ্ছা, m এর সূত্রটা আমরা বসাই, m ইকুয়ালস টু এখানে হচ্ছে m0 √1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। আমরা m এর সূত্রটা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই m0 ইকুয়ালস টু কত 2। তাহলে সেখান থেকে m আর m আমাদের চলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে চলে আসতেছে যে 1 ডিভাইডেড বাই √1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়ালস টু কত চলে আসতেছে 2। তাহলে √1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়ালস টু কত চলে আসছে হাফ। তাহলে হচ্ছে 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়ালস টু 1/4। তাহলে এখানে 1টা আমি এখান থেকে কী করবো 1 মাইনাস 1/4, তার মানে v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 4 চলে আসে। তাহলে v স্কয়ার ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত কি চলে আসতেছে c স্কয়ার চলে আসতেছে। তো এটাকে রুট করলে আমার v এর মানটা এখান থেকে পেয়ে যাব। v এর মানটা আমাদের কত চলে আসছে 2.598 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত মিটার পার সেকেন্ড। ওকে,
এখন আমরা দেখি যে মৌলিক বল বলতে এখানে আমাদের কি বোঝাচ্ছে, যে সকল বল মূল বা অকৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্য বলগুলোই এই সকল বলের সমষ্টির মাধ্যমে উৎপন্ন হয়, তাদেরকে বলা হচ্ছে মৌলিক বল। আচ্ছা, মৌলিক বলগুলো কী কী? একটা হচ্ছে মহাকর্ষ বল, তারপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুইবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল কাকে বলা হচ্ছে? যে ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বলটা রয়েছে তাকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বলটা তো আমরা জানি F=G(m1m2)/d²। এটার মাধ্যমে আমরা মহাকর্ষ বলটা নির্ণয় করতে পারি। তারপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল হচ্ছে এদের যথাক্রমে তড়িৎচুম্বকীয় বল কাকে বলা হচ্ছে? দুটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যে এবং দুটি চুম্বক পদার্থের মধ্যে যে ধরনের বল মানে আকর্ষণ বা বিকর্ষণ যে ধরনের বল কাজ করতেছে তাদেরকে তড়িৎচুম্বকীয় বল বলা হচ্ছে। এদেরকে যথাক্রমে কুলম্বের তড়িৎচুম্বকীয় বল বা চুম্বকীয় বল বলা হচ্ছে। কুলম্বের তড়িৎচুম্বকীয় বল কখন বলা হচ্ছে? যখন কিনা দুইটা আহিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে তাকে কুলম্বের তড়িৎচুম্বকীয় বল বলা হচ্ছে। আর যখন দুইটা চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু বা দক্ষিণ মেরু দক্ষিণ মেরু এভাবে করে কাজ করছে, মানে আকর্ষণ বা বিকর্ষণ দুইটা বলই কাজ করছে, তখন সেই বলটা মেজার করলে তাকে চুম্বকীয় বল হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল বলতে বোঝাচ্ছে যে একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত, এদের সমন্বিত যে বলটা সেটা হচ্ছে নিউক্লিয়ন। তাহলে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ান উপাদানসমূহ একত্রে আবদ্ধ রাখার জন্য যে পরিমাণ শক্তি এদের মধ্যে কাজ করে তাদেরকে সবল নিউক্লিয় বল বলা হচ্ছে। তার মানে আমরা জানি হচ্ছে যে কোনো পদার্থর যে কেন্দ্রটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনটা দুটা সমষ্টিগতভাবে একত্রে একটা জায়গার মধ্যে থাকে। তো প্রোটন আর নিউট্রন ওই দুইটা মিলে আমাদের হচ্ছে নিউক্লিয়ন গঠিত হয়। সেই নিউক্লিয়নের মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো একজন আরেকজনের সাথে অনেক গাঢ় বন্ডিং করে থাকে। সেই বন্ডিংয়ের মধ্যে যে শক্তিটা, সেই শক্তিটাকেই আমাদের বলা হচ্ছে যে সবল নিউক্লিয় বল। দেখা যাচ্ছে এই একটা উপাদান আরেকটা উপাদানের সাথে এত গাঢ়ভাবে সম্পর্ক করে থাকে বলেই আমাদের মৌলগুলো তাদের নিজস্বত্ব বজায় রাখতে পারে। তার মানে আমার হচ্ছে সোডিয়ামই থাকে, হয়তো বা একটা ইলেকট্রন চলে গেল, একটা ইলেকট্রন চলে আসলো, এরকম একটা ব্যাপার ঘটে। কিন্তু সোডিয়াম থেকে অন্য যে কোনো পদার্থ তৈরি করতে কিন্তু আমাদের সেই নিউক্লিয়ার যে প্রক্রিয়া আছে সেই নিউক্লিয়ার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের একটা মৌল থেকে অন্য মৌলটাকে, তার মানে নিউক্লিয়াস ভাঙার মাধ্যমে বা নিউক্লিয়াস জোড়া লাগানোর মাধ্যমে একটা মৌল থেকে অন্য একটা মৌল তৈরি করতে আমাদের অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এর জন্য এই সব ক্ষেত্রে আমাদের নিউক্লিয়ার শক্তিটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে সবল নিউক্লিয় বল সম্পর্কে ধারণা পাওয়া গেছে আশা করি। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল বলতে বোঝাচ্ছে যে স্বল্প পাল্লার বা স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়াসে অস্থিতিশীলতা উদ্ভব হয়, তাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তার মানে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে প্রকৃতিতে বেশ কিছু মৌলিক পদার্থ রয়েছে যাদেরকে নিউক্লিয়াস স্বতঃস্ফূর্ত ভাগে ভেঙে যায়, তো তাদেরকে বলা হচ্ছে ইউরেনিয়াম, আর্থেরিয়াম। তার মানে আমাদের বলা হচ্ছে যেগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থগুলো কি করে, সহজে কিন্তু ওদের গঠনটা ওরা চেঞ্জ করে ফেলে। কেন? দেখা যাচ্ছে ইউরেনিয়ামের একটা কণা যদি আমি নর্মালি রেখে দিই তখন দেখা যাচ্ছে ও আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। ওকে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তারপরে কি হচ্ছে ও ক্ষয় হয়ে যাচ্ছে, ওর নিউক্লিয়াসটা সহজেই ভেঙে যাচ্ছে। তো এই টাইপের পদার্থগুলোর মধ্যে থেকে যে এখানে রশ্মিগুলো বের হয়, আমরা জানি যে তেজস্ক্রিয় পদার্থের মধ্যে থেকে যে আলফা বিটা গামা এই রশ্মিগুলো বের হচ্ছে। এই রশ্মিগুলো বের হওয়ার কারণে দেখা যাচ্ছে ইউরেনিয়াম, তারপরে হচ্ছে ওদের ভর কমে যাচ্ছে, ওদের নিজস্বতা নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে মানে এদের মধ্যে যে আকর্ষণ বলটা, এই টাইপের পদার্থগুলো নিউক্লিয়াসের মধ্যে যে একটা দুর্বল নিউক্লিয় বন্ডিং থাকে সেটাকেই বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, এখন বলা হচ্ছে যে মৌলিক পদার্থসমূহের বলের তীব্রতা
এখন মহাকর্ষ বল, তারপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, এরপরে সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সব থেকে সবলতা, আপেক্ষিক সবলতা বেশি হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের সবলতা সবল নিউক্লিয় বলের সবলতা সব থেকে বেশি, সবল নিউক্লিয় বলের শক্তি সব থেকে বেশি, তারপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপরে হচ্ছে মহাকর্ষ বল। তার মানে এই যে আমরা 4টা বল দেখলাম, সেই 4টা বলের মধ্যে তুলনা যদি করি আমরা, তাহলে হচ্ছে সবল, প্রথমে সবল নিউক্লিয় বল, তারপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, এরপর এটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বল। ওকে, আচ্ছা, মহাকর্ষ ভ্রমণে আপেক্ষিক তত্ত্ব দেখেছি। এখন প্লাঙ্কের কৃষ্ণ বস্তু সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আচ্ছা, কৃষ্ণবস্তু হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের কৃষ্ণবস্তুর মধ্যে 2টা লেখচিত্র আঁকা আছে। 2টা লেখচিত্র কিভাবে মেজার করা হচ্ছে সেটা দেখি। যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষ্ণবস্তু হতে মোট বিকীর্ণ শক্তি বৃদ্ধি পায়, আর হচ্ছে যে তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরিত হয় তার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সেটা হ্রাস পায়। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে আমি যদি কৃষ্ণবস্তুর তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে কৃষ্ণবস্তু থেকে যে বিকিরিত শক্তি, সেই বিকিরিত শক্তির পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে তরঙ্গদৈর্ঘ্যটা সব থেকে বেশি পরিমাণে থেকে কৃষ্ণবস্তু থেকে বের হয়ে যাচ্ছে, সেই তরঙ্গটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সেই তরঙ্গ মানে তার শক্তিটা কী পেয়ে যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখতেছি যে আমাদের থেকে কৃষ্ণবস্তু থেকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন পরিমাণ রশ্মি নির্গত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দৃষ্টিসীমার মধ্যে আমরা যে আলোগুলো দেখতে পারি, সেই আলোগুলোর মধ্যে কিন্তু এই বিকিরণটা হয় না, যার কারণে সেই আলোগুলো আমাদের চোখেও পড়ে না, আর আমরা কিন্তু কৃষ্ণবস্তুকে দেখতে পারি না। আচ্ছা, তাহলে এই লাভার রেঞ্জিংটা কোথা থেকে কোন পর্যন্ত থাকে? এইটার রেঞ্জিংটা থাকে হচ্ছে অবলোহিত রশ্মি থেকে অতি বেগুনি রেখা পর্যন্ত। তার মানে হচ্ছে আমরা অবলোহিত রশ্মি দেখতে পারি না, আর অতি বেগুনি যে ইউভি রেও আমরা দেখতে পারি না। তো ওর আলোক তরঙ্গ নির্গত হওয়ার, আলোক তরঙ্গ নির্গত হওয়ার শক্তিটা এই 2টার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকে। আচ্ছা, কৃষ্ণবস্তু তাপমাত্রা যদি আস্তে আস্তে বৃদ্ধি করি, তাহলে নিঃসরণ আমার যে বিকিরিত হয়ে আমার ওর মধ্যে থেকে শক্তিটা বিকিরণ হচ্ছে বা শক্তিটা স্পান্ড হচ্ছে, সেই শক্তিটার পরিমাণটা আমাদের বেড়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যদি তাপমাত্রা একটা নির্দিষ্ট সর্বোচ্চ পরিমাণ আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমাদের ওই যে কৃষ্ণবস্তু দিয়ে আমাদের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো বের হয়ে যাচ্ছে, কিন্তু যে তরঙ্গের দৈর্ঘ্যের রশ্মি সব থেকে বেশি পরিমাণে বের হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্য, তো দেখা যাচ্ছে আমি যদি কৃষ্ণবস্তুর তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়াইতে থাকি, তাহলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিটা আস্তে আস্তে কী হতে থাকে, কমতে থাকে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে আমাদের কৃষ্ণবস্তু তাপমাত্রা বাড়ালে টোটাল যে শক্তিটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু এই স্পেসিফিক ওই তরঙ্গ দৈর্ঘ্যটার জন্য আমি যখন কৃষ্ণবস্তু তাপমাত্রা বাড়াই দিব, তখন দেখা যাচ্ছে যে তার শক্তিটা আস্তে আস্তে কী হয়ে থাকে, কমতে থাকে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে কৃষ্ণবস্তু যে আলোর তরঙ্গদৈর্ঘ্য ছেড়ে দিচ্ছে, সেই জন্য একটা বর্ণালী প্রকাশ করা হয়। সেই বর্ণালীর মাধ্যমে যে পরিমাণ আলোর তরঙ্গদৈর্ঘ্য ছেড়ে দিচ্ছে তাদের শক্তিগুলোর পরিসর সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, প্লাঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্লাঙ্ক কি প্রতিষ্ঠা করে গেছেন, যে আমাদের কৃষ্ণবস্তুর মধ্য দিয়ে যে স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো যে বের হচ্ছে, সেই স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলোর সে শক্তির বন্টনের সূত্রগুলো সে মেজার করে গেছেন। তারপরে হচ্ছে
রেয়ালে যিনি আছেন উনি আবার প্ল্যাঙ্ক যেভাবে করে আলোর শক্তিগুলো বা যে বিকিরিত তরঙ্গদৈর্ঘ্যের শক্তিগুলো মেজার করে গেছেন, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের শক্তিগুলো মেজার করে গেছেন, উনি সেই পন্থাটায় অ্যাপ্লাই করেই কী করেছেন যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বড় তরঙ্গদৈর্ঘ্যের শক্তিগুলো সে মেজার করে গেছেন। তো দেখা যাচ্ছে যে দুটো ইন্ডিভিজুয়ালি কিন্তু সম্পূর্ণভাবে কেউই কৃষ্ণবস্তুর টোটাল শক্তি বিকিরণ সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ধারণাটা দিতে পারে নাই, কারণ একটা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য দিয়েছে আর একটা মতবাদে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের কথা বলা হয়েছে, কিন্তু কৃষ্ণবস্তু কিন্তু দীর্ঘ আর স্বল্প দুইটার কথাই বলা হয়েছে, কিন্তু একত্রে দেখা যাচ্ছে এর কোনো মতবাদ ওনারা প্রকাশ করেনি বলে কৃষ্ণবস্তুর টোটাল বিকিরণ সম্পর্কে সম্পূর্ণ মতবাদটা এখনও পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বতে যেটা বলা আছে যে প্ল্যাঙ্ক বলেছেন যে কোনো একটা বস্তু হতে যে শক্তি বিকিরিত হচ্ছে সেটা একদম নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। এই প্রক্রিয়ার কোনো ধারাবাহিকতা থাকে না। একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির প্যাকেট হিসেবে ওর মধ্যে থেকে বের হয়। সেই শক্তির প্যাকেট মানে ওই যে প্যাকেটগুলোর শক্তি থাকে একটা নির্দিষ্ট পরিমাণে, সেই নির্দিষ্ট পরিমাণে শক্তিটাকেই বলা হচ্ছে ফোটন। আচ্ছা, তাহলে ফোটনের কম্পাঙ্ক, তার মানে আমার বলা হচ্ছে যে যে কোনো একটা বস্তু থেকে কোনো শক্তি যদি নির্গত হয়, শক্তিগুলো একটা নির্দিষ্ট প্যাকেট আকারে বের হয়, সেই প্যাকেটগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে বের হয়, সেই শক্তিটা হচ্ছে সেই শক্তিটাকে বলা হচ্ছে ফোটন। আচ্ছা, ফোটনের ফোটনের কম্পাঙ্ক এখানে বলে দেওয়া আছে, নিউ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। তাহলে নিউ যদি ফোটনের কম্পাঙ্ক হয় তাহলে আমরা জানি তাহলে ফোটনের শক্তিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ফোটনের শক্তি ইকুয়ালস টু এইচ ইন্টু ফোটনের কম্পাঙ্ক। এটা করলে আমরা ফোটনের শক্তিটা বের করে নিতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে একটা ফোটনের শক্তি। যদি আমাদের এন সংখ্যক ফোটন কোনো একটা বস্তু থেকে যদি শক্তি নির্গত হয়, ধরলাম যে সেখান থেকে 10 প্যাকেট বা 10টা ফোটন বের হয়ে গেছে, তাহলে 10টা ফোটনের শক্তিটা কত চলে আসবে? 10 ইন্টু এইচ নিউ। তাহলে এন সংখ্যক ফোটন যদি বের হয় তাহলে এন এইচ নিউ। ঠিক আছে, এটা আমাদের বের হয়ে যাবে। আচ্ছা, ফোটনের ধর্মটা দেখি। ফোটনের ধর্মটা হচ্ছে প্রতিটি ফোটন কণায় চার্জহীন ও নিস্তড়িত বলতে বোঝে এর মধ্যে কোনো রকম তড়িৎ বা পজিটিভ নেগেটিভ কোনো কিছু কাজ করছে না, তাই তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা এর উপর কোনো প্রভাব সৃষ্টি করা যায় না। প্রতিটি ফোটন আলোর বেগে চলে, কারণ আমরা জানি যে কোনো একটা বস্তু থেকে শক্তি নির্গত হয় কিসের মাধ্যমে? তরঙ্গদৈর্ঘ্য বা আলোক তরঙ্গের মাধ্যমে। তার মানে ওই ফোটনগুলোকে, ওই আলোক তরঙ্গকে উনি প্ল্যাঙ্ক কীভাবে প্রকাশ করেছেন? ফোটন দিয়ে প্রকাশ করেছেন। তার মানে ফোটনের যে বেগ আর আলোর তরঙ্গদৈর্ঘ্যের বেগ বা আলোর বেগ সব কিছু হচ্ছে সেম ব্যাপার। তারপরে হচ্ছে একটি ফোটন কণার শক্তি ই ইকুয়ালস টু এইচ নিউ। এখানে হচ্ছে নিউটা হচ্ছে বিকিরণ কম্পাঙ্ক আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আচ্ছা, ফোটন কণার স্থির ভর শূন্য। ফোটন কণা যখন কোনো স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় ওর ভরটা থাকে কি পরিমাণ? শূন্য। আর হচ্ছে এদের আয়নিত করা যায় না, মানে এদের পজিটিভ নেগেটিভ কোনোটাতেই এদেরকে কনভার্ট করা যায় না। তারপরে হচ্ছে এদেরকে ফোটন ভরহীন কণা হলেও এর সুনির্দিষ্ট ভরবেগ থাকে। ফোটন ভরহীন, তার মানে ফোটন যখন স্থির থাকবে ওর কোনো ভর থাকবে না, সেটা আমাদের বলে দিয়েছে। তার মানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ফোটন যখন গতিশীল অবস্থায় থাকে ওর একটা নির্দিষ্ট ভরবেগ থাকে, সেই ভরবেগের মানটা ইকুয়ালস টু কত? পি ইকুয়ালস টু এইচ নিউ ডিভাইডেড বাই সি। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখি। আচ্ছা, আমাদের 2 নম্বরে বলা হচ্ছে একটি ফোটনের শক্তি একটি ইলেকট্রনের স্থির অবস্থায় শক্তির সমান। একটা ফোটনের শক্তি একটা ইলেকট্রন যখন স্থির থাকে সেই শক্তির সমান। ফোটনের কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, ভরবেগ নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আমি ফার্স্ট অফ অল শক্তিটা কত পরিমাণে, সেই শক্তিটার পরিমাণটা আমরা এখানে বের করে নিই। সেটা হচ্ছে একটা ইলেকট্রন যদি স্থির অবস্থায় থাকে সেই ইলেকট্রনের মোট শক্তিটাই হচ্ছে ফোটনের মোট শক্তির সমান। আচ্ছা, তাহলে সেখান থেকে আমি এখানে বের করে নিতে পারি কত? একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 এলিমেন্টস অফ -31
এত কেজি ইন্টু আমাদের কত করে দিতে হবে 3 এলিমেন্টস অফ 8 এত স্কোয়ার। আচ্ছা 8.199 ইন্টু 10⁻⁻14, 8.199 ইন্টু 10⁻⁻14 এত জুল। আচ্ছা সেখান থেকে এখন আমাদের বের করতে বলেছে যে ফোটনের কম্পাঙ্কটা কত। তাহলে ই ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এইচ নিউ। তাহলে নিউ এর মানটা আমি কিভাবে বের করে নিতে পারি, ই ডিভাইডেড বাই এইচ, ই ডিভাইডেড বাই এইচ। এইচ এর মানটা কত, এইচ এর মানটা হচ্ছে 6.63 এলিমেন্টস অফ -34। আচ্ছা তাহলে সেখান থেকে এখন পাই গেলাম কত 1.2367 ইন্টু 10⁻20, 1.6367 ইন্টু 10⁻20। ঠিক আছে, এটা হচ্ছে নিউয়ের মান। তো নিউ যেহেতু কম্পাঙ্ক, এটার ইয়েটা হবে হার্টজ। আচ্ছা তারপরে আমাদের কি বলেছে, এর তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা তাহলে নিউ আমরা জানি হচ্ছে কম্পাঙ্ক ইকুয়ালস টু কত চলে আসতেছে, কম্পাঙ্ক ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ল্যামডা, ভি বাই ল্যামডা বা সি বাই ল্যামডা। যেহেতু এটা আলোর বেগে যাচ্ছে তাহলে এটা আসবে, এটা যেহেতু হ্যাঁ ও তো আলোর বেগে, ফোটনটা আলোর বেগেই যাবে, তাহলে এটা হচ্ছে সি বাই ল্যামডা। তার ল্যামডা ইকুয়ালস টু আমরা কত পেয়ে যাচ্ছি, সি ডিভাইডেড বাই নিউ। আচ্ছা সি বাই নিউ যখন আমি করে দিব, ল্যামডার মানটা আমরা পেয়ে যাব 2.425 ইন্টু 10⁻⁻12 এটা পেয়ে যাব। আর ফোটনের ভরবেগ পি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে দেওয়া আছে ই ডিভাইডেড বাই সি করে দিলেই আমরা কি পেয়ে যাচ্ছি, পি পেয়ে যাচ্ছি। ই বাই সি করে দিলেই পি পেয়ে যাচ্ছি। আমরা ই এর মানটা জানি, সি এর মান তো জানি 3 ইন্টু 10⁸, এটা হচ্ছে ই এর মান, সি এর মান। তাহলে এই দুটো আমরা যখন ভাগ করে দিব তখনই আমাদের পি এর মানটা বের হয়ে আসবে। আচ্ছা এখন আমরা 4 নম্বর দেখি যে পারদ বাষ্প 140 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে পরবর্তীতে দুটি ফোটন নিঃসরণ করে। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এত, অপর ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত। তার মানে আমার একটা বলা হচ্ছে যে পারদ বাষ্প সে এত কম্পাঙ্কে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটনকে নিয়ে নিছে, তো এরপরে সে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য বের করে দিছে। তাহলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের যে শক্তিটা থাকে সেটা পরের তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি দুইটার কি সমষ্টির সমান। তাহলে প্রথম তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিটা আমরা কত জানি, যে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি যে আচ্ছা এখানে এইচ নিউ লিখলাম, এইচ নিউ ইকুয়ালস টু, এইচ তো সব জায়গায় সমান থাকবে নিউ 1 ডিভাইডেড এ প্লাস এইচ নিউ 2। তার মানে আমরা কম্পাঙ্ক দিয়ে ফার্স্টে লিখি। এখন আমরা তরঙ্গতে চলে যাই। নিউটাকে আমি কিভাবে তরঙ্গতে কনভার্ট করতে পারি, এইচ ল্যামডা সি ডিভাইডেড বাই ল্যামডা, এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা 1 আর হচ্ছে এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা 2 এরকম। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিটাকেও শোষণ করছে, আর এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিটাকে, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে শক্তিটা আছে সেই শক্তিটাকে ও বের করে দিচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি সবগুলো থেকে এইচ সি কমন নেই, তাহলে এইচ ল্যামডা ইকুয়ালস টু এইচ সি আর হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা 1 প্লাস 1 ডিভাইডেড বাই ল্যামডা 2। তারপরে আমাদের দুই পাশ থেকে এইচসি আর এইচসি আমাদের চলে যাচ্ছে, এইচসি চলে গেলে 1 ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস 1 ডিভাইডেড বাই ল্যামডা 1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ল্যামডা 2 চলে আসতেছে। তাহলে সেখান থেকে ল্যামডা আর ল্যামডা 1-এর মানটা কিন্তু আমরা জানি, দুইটাই ন্যানোমিটারে আমাদের দিয়ে দেওয়া আছে। তো ন্যানোমিটার থেকে আমি কিভাবে কনভার্ট করব, 140 ইন্টু 10⁻⁻9 এত মিটার করে দিব, মাইনাস ডিভাইডেড বাই 180.5 ইন্টু 10⁻�9 এটাও মিটারে কনভার্ট করলাম। এটা হচ্ছে ল্যামডা 2 আমাদের বের হয়ে গেল। তাহলে ল্যামডা 2 এর মানটা আমাদের এখান থেকে কত বের হবে, 623.95 ইন্টু 10⁻⁻9। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব 623.95 এত ন্যানোমিটার। তাহলে ল্যামডা 2 এর মানটা, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য বের হয়েছে, একটার মানটা দিয়ে দেওয়া আছে আর একটা মানটা আমরা এভাবে করে বের করলাম।